শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ ৪১ জনের বিচার প্রক্রিয়া শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ। নতুন কুঁড়ির সমাপনীতে প্রধানমন্ত্রী। জমকালো আয়োজনে শেষ হচ্ছে প্রথম আসর। সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের সভা। সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে বৈঠক। জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী বলছে বিরোধীরা। জামাত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। বিদ্যুতের প্রিপেইড মিটারের চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। পাম্পেও গ্যাস সংকট। বাসায় পাল্টে গেছে খাবারের সূচি। আগামী সপ্তাহে সমাধানের আশা। এবং এক যুগ পর চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শুরু। 18 মাসের মধ্যে উৎপাদন। কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা অর্থমন্ত্রীর। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের 41 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে শুরু হলো বিচার প্রক্রিয়া। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলছেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা। এতে দলীয়ভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে রাতের নীরবতা ভাঙে সাউন্ড গ্রেনেড, গুলি আর আর্তনাদের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহা সমাবেশ। দিকবিদিক ছোটেন নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঘটে বহু হতাহতের ঘটনা। তবে হতাহতের বিষয়টি অস্বীকার করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর শাপলা চত্বরের ঘটনার তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এ মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকু, লতিফ সিদ্দিকী সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। 41 জন আসামিকে আমরা আমাদের প্রাইম ফেসি আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনা ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা। মেটিকুলাস ডিজাইনে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়। এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলীয়ভাবে জড়িত বলেও জানান চিফ প্রসিকিউটর। ঢাকা শহরের 3টি গেটে তারা প্রটেস্ট করবার জন্য এসেছিল, কিন্তু সেখানে দুপুরবেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজন হেফাজতের কর্মীকে তারা হত্যা করলো। হত্যা করার পরে তারা যখন বলল যে এটার প্রতিবাদ স্বরূপ আবার যখন শাপলা চত্বরে তারা জমায়েত হবেন, তখন এরই মধ্যে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় সেই জন্য তারা ওখানে বসে তারা পরিকল্পনা করলেন। একদম পরিকল্পনা মাফিক তাদের উপর আক্রমণটা করা হয় এবং সেখানে সাউন্ড গ্রেনেড, বিভিন্ন রকমের লেথাল উইপন ব্যবহার করে গুলি করা, সেগুলি তখন তারা একত্রেই শুরু করে। শাপলা চত্বরের এই জেনোসাইডটাকে মানে রাজনৈতিক সংগঠন হিসেবে, অপরাধ হিসেবেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করি, আমরা ইনভেস্টিগেশন করছি। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের নেতারা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে 2024 সালে 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। সরকারের 180 দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও কৌশল মূল্যায়ন নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত হলো সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আরেক সভায় সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের সরাসরি গ্রেফতার না করে আগে সমন জারি এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। এছাড়া জাতীয় সংসদের সব যন্ত্র বিভ্রাট নিরসনে সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়ে অনুষ্ঠিত হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। কথা বলছি
মূল মাইকটি এখনো অকেজো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথমবার বক্তব্য দিতে গিয়ে শব্দযন্ত্রের বিভ্রাটে পড়েন জাতীয় সংসদের স্পিকার এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এতে বন্ধ রাখতে হয়েছিল সংসদের কার্যক্রম। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে সোমবার সকালে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তি, কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সরকারের 180 দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও কৌশল মূল্যায়ন সংক্রান্ত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচির আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করে যে পরিকল্পনা সাজানো হয়েছিল মাঠ পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন, মূল্যায়ন এবং পরবর্তী কৌশল নির্ধারণ নিয়ে সভায় আলোচনা হয়। ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। বৈঠক শেষে সম্পাদকদের পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় সংবাদ প্রকাশের জেরে সরাসরি সাংবাদিকদের আটক বন্ধের দাবি জানানো হয়েছে। ফ্যাসিবাদী আমলের চাটুকারিতা থেকে সরে এসে বর্তমানে দেশের গণমাধ্যম পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক আছে বলেও জানিয়েছে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। প্রধান আলোচনাই ছিল যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে আরও উন্নত করা যায়। কোনো সাংবাদিকে তার দায়িত্ব পালনের জন্য সরাসরি যেন গ্রেফতার করা না হয়। সমন হবে, সমনের পরে তার যদি দোষ প্রমাণিত হয় তখন তার বিরুদ্ধে আইনগত যা অ্যাকশন নেওয়ার সেটা নেওয়া হবে। যদি কেউ কোনো ফৌজদারি অপরাধ করে কোনো সাংবাদিক, তাহলে তার বিরুদ্ধে সরকার অ্যাকশন নিতেই পারে। তো এই সরকারের মধ্যে গণমাধ্যম যথেষ্ট ভালো আছে। সভায় সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহায়তা চেয়েছেন বলেও জানিয়েছেন সম্পাদকরা। সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। যথেষ্ট ভালো আছে। নতুন কুড়ি স্পোর্টসের শেষ দিনে চমক দেখালো সিলেট ও রংপুর। বালক বিভাগের ফুটবল ফাইনালে শিরোপা জিতেছে সিলেট, আর বালিকা বিভাগে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চল। সমাপনী দিনে মাঠে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচের মধ্যেই আর্মি স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান সরকার প্রধান। দুপুরে সমানে সমান লড়াই করে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চল। একটা গোলের জন্য আপ্রাণ চেষ্টা চালায় দুই দল, কিন্তু শেষ পর্যন্ত সিলেটের সামনে হার মানতে হয় ময়মনসিংহকে। 1-0 গোলের জয়ে নতুন কুড়ির প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় সিলেট বালক ফুটবল টিম। আর দিনের আরেক ম্যাচে রাজশাহীর বিপক্ষে 4-0 গোলের দাপুটে জয় তুলে নেয় রংপুর নারী দল। এ সময় নারী দলের ফুটবল ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী। আসর শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন তারেক রহমান। এই মুহূর্তে আর্মি স্টেডিয়ামে আছেন সহকর্মী আহমেদ সালিহিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। এবং কিশোর কিশোরদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নতুন কুড়ি, এই নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর যে প্রতিযোগিতা, খেলোয়াড় প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার আজকে সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইতিমধ্যে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ইতিমধ্যে মাঠে উপস্থিত আছেন এবং খেলা উপভোগ করছেন। কিশোর কিশোরদের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিভিন্ন জেলা উপজেলার পর্যায়ে থেকে যারা এসেছেন খেলার, এবং তার আজকে সমাপনীর দিন এবং সেই সমাপনী অনুষ্ঠানে যারা আসলে খেলার ফাইনাল অনুষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে, সেই বিভিন্ন পর্যায়ের খেলা কিন্তু আজকে হচ্ছে। সেই খেলার আজকে প্রধানমন্ত্রী উপভোগ করছেন মাঠে বসে। আপনারা দেখতে পাচ্ছেন তিনি তার সঙ্গে তার কয়েকজন মন্ত্রী তার সঙ্গে রয়েছেন, এবং সঙ্গে সেনাপ্রধান রয়েছেন, বিমানবাহিনী প্রধান রয়েছেন, তারা কিন্তু সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। তারা এই খেলা উপভোগ করছেন। এই মুহূর্তে আমরা দেখেছিলাম যে আসলে এখানে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। যে ফুটবল খেলা রাজশাহী রংপুরে খেলা হয়েছে, বালিকা শাখার আসলে রাজশাহী এবং রংপুর শাখার খেলা হয়েছে, যেখানে আমরা দেখেছি রাজশাহী বিভাগকে 4-0 গোলের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছে রংপুর বিভাগ। এবং তার আগে কিন্তু পুরুষদেরও কিন্তু খেলা হচ্ছে, সেখানে সিলেট বিভাগ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন আজকের এই মাঠে। এখন 100 মিটার দৌড় প্রতিযোগিতা, যেখানে নারীদের খেলা অনুষ্ঠিত হয়েছে, এবং এখন এই মুহূর্তে প্রস্তুতি চলছে বালক শাখার যে 100 মিটার দৌড় প্রতিযোগিতার, সেই প্রতিযোগিতা উপভোগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সঙ্গে তার মন্ত্রী পরিষদের কয়েকজন মন্ত্রী কিন্তু সঙ্গে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দৌড়াচ্ছেন। এখানে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে বালক শাখার, এবং প্রধানমন্ত্রী হাততালি দিয়ে তিনি সেই উপভোগ করছেন, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সবার মধ্যে যে একটা
উচ্ছ্বাস উদ্দীপনা এই পুরো গ্যালারি জুড়ে সাধারণ শিক্ষার্থী দর্শক যারা এসেছেন, বিশেষ করে বিভিন্ন স্কুল কলেজ থেকে, রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ থেকে তারা কিন্তু এই কিশোরীরা এখানে এসেছেন। একই সঙ্গে ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এবং অভিভাবক সহ শিক্ষার্থীরাও এসেছেন, শিক্ষকরাও এসেছেন এই খেলা, এই নতুন কোরিয়া স্পোর্টস প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া এবং সেখানে সেই খেলাগুলো উপভোগ করার জন্য, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সঙ্গে যে মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য রয়েছে, যেমন আমির খুরশিদ মাহমুদ চৌধুরী, AJM জাহিদ হোসেন সহ আমাদের দেখছি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ছিলেন, একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদও কিন্তু এখানে ছিলেন, এই খেলায় উপভোগ করছিলেন। এবং আমরা দেখেছি সেনাপ্রধানও কিন্তু আজকে এই আর্মি স্টেডিয়ামে, বনানীর যে আর্মি স্টেডিয়াম, সেখানে কিন্তু তিনি এই খেলা উপভোগ করছিলেন। এবং এখন পর্যন্ত এই খেলার বেশ কয়েকটি খেলার প্রতিযোগিতা রয়েছে, যেগুলো শেষ হলেই আসলে এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে এই নতুন কোরিয়া স্পোর্টস 2025-26-এর সমাপনী অনুষ্ঠানের শেষ হতে যাচ্ছে। তারপরে কিন্তু বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটাই ছিল আমার কাছে রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে নতুন কোরিয়া স্পোর্টস 2025-26-এর যে ফাইনাল খেলার বা সমাপনী অনুষ্ঠানের সবশেষ খবর। আর্মি স্টেডিয়ামে চলছে নতুন কোরি স্পোর্টস, আর সেই খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন। জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী দল বলছে বিরোধী দল। জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তৃণমূলে উন্নয়ন নিশ্চিতে কাজ করছে পল্লী উন্নয়ন। কার্যক্রম ত্বরান্বিত করতে এবার রংপুরে চালু হলো পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়। সোমবার নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় ফোরামে। আর স্থানীয় নির্বাচন শুরু হবে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। ফ্যাসিবাদের সঙ্গে বিএনপিকে মিলিয়ে ফেলার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, জ্ঞানের অভাবে এ ধরনের কথাবার্তা বলছে বিরোধী দল। এ সময় জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আমরা একটা গণতান্ত্রিক, উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সেটা দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা সেটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 3 দিনব্যাপী পল্লী মেলার উদ্বোধন করে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও চারাগাছ বিতরণ করেন মির্জা ফখরুল। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ জানান, বুধবার সকাল 11টায় সংসদ ভবনের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন সিইসি। এ সময় তফসিলের দিনক্ষণ নিয়েও আলোচনা হবে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্পিকারের সাক্ষাৎ চেয়ে সোমবার সংসদ সচিবকে চিঠি পাঠায় ইসি। চিঠিতে বলা হয়, সংবিধানের 123 অনুচ্ছেদের দফা 2-এর বিধান অনুসারে রাষ্ট্রপতি পদ হতে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় 90 দিনের মধ্যে তা পূর্ণ করতে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। কোনো ব্যক্তির চারিত্রিক স্খলন থাকলে তিনি সংসদ সদস্য থাকার যোগ্যতা নন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফাউজিয়া মুসলিম। তিনি বলেন, প্রার্থীর যোগ্যতা নির্ধারণে ঋণখেলাপির মতো চারিত্রিক বিষয়ও মূল্যায়নের আওতায় আনতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে 2025 সালে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করে মহিলা পরিষদ। 14টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংগঠনটি জানায়, 2025 সালে দেশে ধর্ষণের ঘটনা আগের বছরের তুলনায় 53.6% বেড়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে ধর্ষণের শিকার হয়েছেন আরও 261 জন। একই সঙ্গে বেড়েছে হত্যাকাণ্ডের ঘটনাও। সংবাদ সম্মেলনে ফাউজিয়া মুসলিম বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতার বিচার কোনোভাবেই সালিশের মাধ্যমে নয়, আইনের মাধ্যমে নিশ্চিহ্ন করতে হবে।
বিচারপ্রাপ্তির ক্ষেত্রেও ক্ষমতা, স্বার্থান্বেষী গোষ্ঠী, অর্থ, প্রভাব, প্রতিপত্তি এগুলো হচ্ছে মূল বাধা। যারা অপরাধী তাদের চরিত্রটা সমাজের সামনে উন্মোচন করেন, তাহলে অপরাধীরা কিন্তু চিহ্নিত হয়ে যায় এবং কারণগুলো আরো বের হয়ে আসে। অপরাধীকে চিহ্নিত করাটা একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং সেখানে গণমাধ্যমের সাহায্য আমরা চাই। এবার জুলাইয়ের দিনলিপি। রক্তিম জুলাইয়ের শেষ সময়ে আন্দোলন স্থিমিত করতে সব ধরনের চেষ্টা চালায় শেখ হাসিনা সরকার। এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তবে সবকিছু ছাপিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আপোষহীন ছিলেন ছাত্র জনতা। 24-এর 27 জুলাই ঘটে যাওয়া ঘটনা প্রবাহ জেনে নেব হাসান ওয়ালির রিপোর্টে। হামলা, মামলা, কারফিউ, সেনা মোতায়েনের পর আন্দোলন দমাতে এলাকায় এলাকায় ব্লক রেড চলছিল জুলাইয়ের শেষাংশে। 3 সমন্বয়কের পর 27 জুলাই আরও 2 সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, সমন্বয়কারীদের পরিবার নিরাপত্তা সংকটে ভোগায় তাদের নিরাপত্তা নিশ্চিতে ডিবিতে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে সেফ কাস্টডিতে আমরা নিয়েছি। ডিবি হেফাজতে থাকা তৎকালীন সমন্বয়করা জানান, আন্দোলন থামাতে নির্যাতন চালানো হয় তাদের উপর। ডিবির জাস্ট মিশনটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদের মুখ দিয়ে তারা বের করবে যে আমরা আন্দোলনটা প্রত্যাহার করে নিচ্ছি। তো আমাদের হাতে না ফোন ছিল, না পেপার দেখতে পারছিলাম, না টিভি দেখতে পারছিলাম। মেন্টালি একটা ট্রমাটাইজড করে ফেলার মতো একটা অবস্থা ছিল, যে এইভাবে প্রসার দিয়ে তারা যে কোনো মূল্যে হচ্ছে আমাদেরকে নমনীয় করবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে হতাহতদের দেখতে গিয়ে শেখ হাসিনা প্রশ্ন তোলেন, অর্থনীতি পঙ্গু করে দেশকে আবারও ভিক্ষুকের জাতিতে পরিণত করতেই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে? এই আন্দোলন হবে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? সরকারের মন্ত্রীরাও এদিন উস্কানিমূলক বক্তব্য দেয়া অব্যাহত রাখেন। পাল্টা বক্তব্যও আসে বিরোধী পক্ষ থেকে। 27 জুলাই পর্যন্ত 11 দিনে ৯,১২১ জনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী, যার মধ্যে শুধু রাজধানীতেই গ্রেফতার হয় ২,৫৩৬ জন, আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২১০ জনে। তবুও রাজপথ ছাড়েনি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো। 27 থেকে আমরা কিন্তু তাদেরকে বলেছি যে 1 দফা ঘোষণা দিতেই হবে, এবং তখন আসলে 9 দফা নিয়ে কাজ চলমান ছিল। এর মধ্যে তারাও আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করেছি। আমরা আমাদের ফোন, মানি ব্যাগ, আমাদের প্রয়োজনীয় যত সামগ্রী ছিল, স্মার্টফোন থেকে শুরু করে আমরা বাসায় রেখে আসতাম। ফোন রাস্তায় রাস্তায় চেক হতো। এদিন 14টি বিদেশি মিশন সরকারের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায়। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে গোটা বাংলাদেশকেই মৃত্যু উপত্যকায় পরিণত করে তৎকালীন শেখ হাসিনা সরকার। কিন্তু স্বৈরাচারের শিকল ভাঙতে রাজপথে অনড় অবস্থান নেয় ছাত্র জনতা। তাদের সেই আপোষহীন প্রতিরোধের আগুনেই টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে গণঅভ্যুত্থানের দাবানল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, 25 লাখ টাকায় পেশাদার খুনি ভাড়া করে কাফরুলের যুবদল কর্মী ইউসুফকে হত্যা, জড়িত 7 জন গ্রেফতার। ময়লা টেন্ডার ও ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিরোধী খুন, জানালো পুলিশ। বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত অর্থ প্রত্যাহারের কথা বলা হলেও টাকা কাটছে আগের মতোই। প্রতি মাসেই গ্রাহককে প্রতিশোধ করতে হচ্ছে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ আর ভ্যাট। একদিকে বেড়েছে বিদ্যুতের দাম, অন্যদিকে চার্জ প্রত্যাহারের ঘোষণাও কার্যকর হচ্ছে না। এতে বাড়ছে গ্রাহক অসন্তোষ, আর এটিকে জ্বালানি খাতে সুশাসনের অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগের দাবি, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। একটা বাড়তি চাপে ফেলানো, এছাড়া তো অন্য কিছু না। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা আব্দুর রহমান প্রিপেড মিটারে রিচার্জ করেছিলেন ১৫০০ টাকা, কিন্তু বিদ্যুৎ ব্যবহারের জন্য পেলেন ১২৬৯ টাকা। বাকি ২৩১ টাকাই কেটে নেওয়া হয়েছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াই। এক হচ্ছে বিদ্যুৎ বিল বাড়ছে, তার মধ্যে গভর্নমেন্ট যে ঘোষণা দিছিল যে চার্জগুলো সব উঠে ফেলবে, সেটাও বন্ধ করে নাই। বিদ্যুতের রেন্টটাও বেড়ে গেছে এবং চার্জ তো আগের যা ছিল তার সবই বহাল আছে। আমাদের জন্য একটা বার্ডেন না, এটা একটা বাড়তি চাপ।
যদিও গত 25শে মে সরকারের শততম দিন পূর্তির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় প্রত্যাহার করা হয়েছে প্রিপেড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ। জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। তবে সরকারি ঘোষণা কোথায় কার্যকর হয়েছে তা জানেন না গ্রাহকরা, বরং জুন থেকে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল, সেই সাথে প্রতি মাসে কেটে নেওয়া হচ্ছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে শুরু থেকেই ছিল গ্রাহকের নানা প্রশ্ন। এখন এই প্রিপেড মিটারের চার্জ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে অবস্থান জানানো হচ্ছে একরকম, আর বাস্তব চিত্র তার বিপরীত। এই অবস্থায় স্বাভাবিকভাবেই ধোঁয়াশায় গ্রাহকরা। এগুলো তো সরকার বাদ দিতে চাইছিল, কিন্তু এটার সাথে দেখা গেছে যে আবার বিদ্যুতের দামও বাড়াইছে। এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিচ্ছু। গরিবের তো এসব মরণ, আমরা গরিবে কয় টাকা ইনকাম করি? দেখলাম 1500 টাকা ভরার পরে 1300 টাকা ঢুকলো। এরকম হলে তো হয় না, একটা বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। আমরা যে টাকা ইনকাম করতেছি তার থেকে দ্বিগুণ খরচ বাড়াচ্ছে তারা। সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল, মিটারের বিল নিবেই কেন রে ভাই? বিদ্যুৎ বিভাগ বলছে প্রিপেড মিটারের অতিরিক্ত চার্জের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে এবং এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এমন লুকোচুরি খেলাকে প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। সরকারের আদেশ প্রতিপালন না হওয়া, এটা তো একটা বড় ধরনের প্রশাসনিক বিপর্যয় এবং এটা একটা সুশাসন সংকটের ভয়াবহ সংকটের আলামত। সুতরাং এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। দেশে বর্তমানে বিদ্যুতের 5 কোটির বেশি গ্রাহকের মধ্যে প্রিপেড মিটারের আওতায় এসেছেন 87,50,000 গ্রাহক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে গ্যাসের সংকট কাটছে না, দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে ভোগান্তি। পাম্পে দীর্ঘ অপেক্ষার ভোগান্তির পরও চাহিদা মতো মিলছে না গ্যাস। অনেক এলাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা, বিকল্প ব্যবস্থায় চেপেছে বাড়তি খরচের বোঝাও। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন সমাধানের জন্য অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। দুপুর গড়িয়ে গেলেও লাইনে গ্যাস নেই। পরিবারের মুখে খাবার তুলতে রান্না করা হচ্ছে ইলেকট্রিকের চুলায়, কিন্তু গ্যাসের সংযোগ ও ইলেকট্রিকের চুলা দুটোর বিলি টানতে হচ্ছে রাজধানীর মগবাজারের এই পরিবারটিকে। চূড়ান্ত মাত্রায় খারাপ, মানে আমরা মনে হয় গ্যাসের চুলাটা টাচও করতে পারি নাই। প্রত্যেক মাসে তো প্রায় 2000 টাকার মতো আমাদের লাইনের বিল দেওয়া হচ্ছে, আবার ইলেকট্রিক, এটা আমাদের এক্সট্রা একটা খরচ। গ্যাস সংকটের ভোগান্তিতে রাজধানীর সিএনজি পাম্পগুলো, ফিলিং স্টেশনের বাইরে সড়কে যানবাহনের লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা স্থবির আয়ের চাকাও। গাড়ির জমা ও পরিবারের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সিএনজি অটোরিকশা চালক সহ পরিবহন নির্ভর সবাই। গ্যাসের সংকট, আমি গাড়ি চালাইতে পারি না, জমা ফুল দিতে হয়, মালিকের তা দিয়েটি আমার থাকে না। সারাদিন চলবে না, এতে দেখা যাচ্ছে যে 2টা-3টা পর্যন্ত চলবে। গ্যাসের সমস্যা প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার মতো লাইনে ছিল। রাজধানীতে সংবাদ সম্মেলনে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি জানায় বেশিরভাগ স্টেশনেই মিলছে না গ্যাসের চাপ। কোথাও কোথাও একেবারেই পাচ্ছে না, আবার রাতের বেলা পাচ্ছে। কখনো কখনো রাতের বেলা হয়তো বা কিছু স্টেশনে 1-2 পিএসএ পাচ্ছে, তখন শুধু মেশিনগুলি চলতে পারতেছে, তখন ডেলিভারি দিতে পারছে। তবে আগামী সপ্তাহে গ্যাসের এই সংকট কাটবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘমেয়াদী সমাধানের পরিকল্পনা করছে সরকার। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট পার ডে তারা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে সমর্থ হবে বলে আমরা আশা করছি। আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। এছাড়া 1 বছরের মধ্যে ভোলার উদ্ধৃত গ্যাস দেশের শিল্প কারখানায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। অনেক আশা জাগিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে শুরু হয়েছে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ। 18 মাসের মধ্যে শিল্প কারখানায় শুরু হবে উৎপাদন, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা করছেন অর্থমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর চীনা রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক অঞ্চলটি দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক। চায়না অর্থনৈতিক অঞ্চলটির মূল অবকাঠামো নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হিসেবে সোমবার দুপুরে আনোয়ারায় প্রকল্প এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। কর্ণফুলী নদীর মোহনায় আনোয়ারার বেলচুরা এলাকায় প্রায় ৮০০ একর জমির ওপর গড়ে উঠবে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। টানেল থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪,১৮৯ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১,৭২২ কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট ঋণ থেকে আসবে ২,৪৬৭ কোটি টাকা। ১৮ মাসের মধ্যে প্রথম কোনো কারখানা এখানে উৎপাদনে যাবে বলে আশা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর। China is already our largest trading partner, and a great deal of what our factories buy come from China as not finished goods but as raw materials, as fabric, as accessories. ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে সরকারের সবচেয়ে বড় পদক্ষেপ উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে, ১ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান অর্থমন্ত্রী। আমাদের যে $1 ট্রিলিয়ন অর্থনীতি আগামী 2034-এর যে কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ আজকে টুয়ার্ডস দ্যাট। এটা আরো একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি, এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবেন। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। Investors, let me be clear, Bangladesh is open for business. Under the leadership of Bangladesh Export Zone Authority, Economic Zone Authority, BEZA, we are cutting through red tape and building a streamlined, business-friendly environment. চীনা রাষ্ট্রদূত বলেন, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। ইকোনমিক জোন দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। এখানকার পণ্য বিশ্ববাজারে যেমন যাবে, তেমনি বাংলাদেশের অভ্যন্তরেও কাঁচামাল যোগাবে। The Chinese contractor will ensure the highest standard of construction quality, workplace safety and project management to deliver the zone on schedule. At the same time, great efforts will be made to attract high-quality enterprises from around the world. চায়না ইকোনমিক জোন মানুষের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে। কে-ভিজিটের ধারাবাহিকতায় চায়না ইকোনমিক জোন যদি আনোয়ারায় বাস্তবায়িত হয়, তাহলে বিদেশি বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হিসেবে যেমন গড়ে উঠবে, তেমনি ইতিবাচক পরিবর্তন আসবে অর্থনীতি ও কর্মসংস্থানে। চায়না ইকোনমিক জোন থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। 25 লাখ টাকার চুক্তিতে পেশাদার খনি ভাড়া করে রাজধানীর কাফরুলের যুবদল কর্মী ইউসুফ ব্যাপারীকে হত্যা করা হয়। ঘটনায় জড়িত 7 জনকে গ্রেফতার করে এসব তথ্য জানিয়েছে পুলিশ। ময়লা টেন্ডার ও ডিশ ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যাকাণ্ডের পরিকল্পনা হয় বলেও জানায় পুলিশ। 24 জুলাই রাত 11:30টা মিরপুরের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে আড্ডা দিচ্ছিলেন কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ ব্যাপারী সহ কয়েকজন। হঠাৎ 3 জন অস্ত্রধারী এসে তাদের লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। এতে ইউসুফ ব্যাপারী ও সবজি বিক্রেতা নালান সর্দার গুলিবিদ্ধ হন। ছিটকে আসা গুলিতে আহত হন পথচারী মনির হোসেনও। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যান যুবদল কর্মী ইউসুফ ব্যাপারী। হামলার পর অস্ত্রধারী এক হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাকিদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করে ঢাকা মহানগর পুলিশ। ময়লার টেন্ডার ও ডিশ বাণিজ্য নিয়ে বিরোধের কারণে হত্যাকাণ্ড বলেও ধারণা ডিএমপির। সিএনজি হাফিজ এটার সঙ্গে জড়িত আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে এবং আরও কিছু প্রমাণ পেয়েছে। আমরা হোটেলে যে নিয়ে এসে রাখা আছে, হোটেলকে বুক করেছে, তারপর ওখানে কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। পুলিশ জানায় হত্যাকাণ্ডে 25 লাখ টাকা দিয়ে পেশাদার খুনিও ভাড়া করে সিএনজি হাফিজ। প্রাথমিকভাবে জানা গেছে যে 25 লাখ টাকায় চুক্তি হয়েছে। যে ঘটনা ঘটেছে এবং যাকে টার্গেট করা হয়েছিল, 2 জনের রাজনৈতিক পরিচয় আছে। রাজনৈতিক ব্র্যান্ডিং এ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করব না। পুলিশ জানায় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঘটনার পূর্ণ রহস্য উদ্ঘাটনে তদন্ত এখনো চলমান রয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। পেশায় সাপুড়ে বেদেপল্লীতে থেকে বনে যান তান্ত্রিক। ফেসবুক পেজ খুলে স্বামীর পরকীয়া দূর করা সহ নানা প্রলোভন দেখিয়ে টার্গেট করেন নারীদের। এরপর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। কুমিল্লা ও নোয়াখালীতে অভিযান চালিয়ে চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর অভিনব এই প্রতারণা সামনে আনে
পিবিআই। ফেসবুকে প্রায়শই দেখা মেলে চটকদার প্রলোভনে নানা সমস্যা সমাধানের আশ্বাস দেয়া ত্রান্তিক কবিরাজদের। হোয়াটসঅ্যাপে ও ইমো নাম্বারে পরে তারা করেন যোগাযোগ। ভুক্তভোগী নারীদের আস্থা অর্জনে ভিডিও কলে বালতিতে নিজের মুখ ঢুকিয়ে জিনের মতো কণ্ঠ করেন। এরপর মোবাইল ব্যাংকিংয়ে টাকা নিয়ে সমস্যা সমাধানে নাটক সাজান। স্বামীর পরকীয়া প্রেম থেকে রক্ষা পেতে 21,000 টাকা ও হাত পুড়িয়ে প্রতারণার শিকার হন রাজধানীর এক নারী। প্রতারণার অভিযোগ তুলে খিলক্ষেত থানায় মামলার পর নজরে আসে পুলিশের। সেই মামলা তদন্তে পিবিআই কুমিল্লার চান্দিনার হারিখোলা বেদেপল্লীতে অভিযানে যায়। ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করে গ্রেফতার করা হয় 2 আসামিকে। তাদের তথ্যে নোয়াখালী থেকে গ্রেফতার করা হয় আরও একজনকে। স্বামীর পরকীয়া দূর করার প্রলোভন দেখে ওই তান্ত্রিক প্রথমে হাদিয়া হিসাবে 1,500 টাকা গ্রহণ করেন এবং পরে জালালি কবুতর কেনার অজুহাতে আরও 3500 টাকা তিনি নেন এবং এই যে অ্যাকাউন্টগুলো যেগুলো ব্যবহার করে এগুলো সব ভুয়া অ্যাকাউন্ট। শাহপুরে ওহিদ মিয়া ইউটিউবে ভিডিও দেখে ত্রান্তিক সেজে এসব কাজ করেন। মাহে আলম তার সহযোগী আর হাসান আলী ফেসবুক আইডি পরিচালনা করেন। এসব চক্রের প্রতারণার শিকার হন। গ্রেফতারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানায় পিবিআই। লাস্ট কয়েক মাসে 200-র মতো ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় এই একই ধরনের প্রতারণার বিষয়ে চিকিৎসা নিয়েছেন এবং এভাবে এই প্রতারক চক্র লক্ষ লক্ষ টাকা গ্রহণ করছে। পিবিআই বলছে এরা শুধু বাংলাদেশে নয়, ভারতে গিয়েও সে দেশে সিম ব্যবহার করে একই প্রতারণা করছে। নারীদের প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা হুন্ডির মাধ্যমে দেশে এনেছে। বিকাশের যে নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোই হচ্ছে ভুল ভুয়া এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা। তারা বেদে সম্প্রদায়ের লোক। এই ধরনের প্রতারণা শুধু বাংলাদেশে না, ভারতেও করে। ভারতের পেমেন্টটা হয় হচ্ছে গুগল পেতে এবং তারপরে এইটা হুন্ডির মাধ্যমে তারা দেশে নিয়ে আসে। কুমিল্লার বেদেপল্লীতে এ ধরনের আরও চক্র সক্রিয়, যাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পিবিআই। 4টা আছে, আমরা সেগুলো করছি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে 2 ভবঘুরে নারীর লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ। সকালে হাসপাতালটির জরুরি বিভাগের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। হাসপাতাল ক্যাম্প পুলিশ জানায় দুজনই ভবঘুরে দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করতে তারা। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুজনের বয়স 55 থেকে 60 বছরের মধ্যে। সময় সংবাদে আরও থাকছে। ভারতে জেনজি আন্দোলনে নতুন মোড়। পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ককরোচ পার্টির পাশে বিজেপি। বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা। সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে 10 আগস্ট সোমবার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল। পরীক্ষা চলে 20 মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল 12,57,000-এর বেশি। হাম উপসর্গ নিয়ে একদিনে মারা গেছে আরও 5 জন। নতুন করে আক্রান্ত 1105 জন। হামের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে দেশ। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। হাম থেকে নিউমোনিয়া হচ্ছে অনেকের। ঝুঁকিতে পড়তে পারে হার্টও। সংক্রমণ চক্র থেকে বের হতে আক্রান্ত এলাকায় বিশেষ টিকা ক্যাম্পেইনের তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে ডেঙ্গুতে 24 ঘন্টায় 1 জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 546 জন। মনির হোসাইনের রিপোর্ট। সংক্রমণ শুরুর কেটে গেছে 4 মাস, কিন্তু দেশে হাম শনাক্তের চিত্র এখনও একই। এ সময়ে আক্রান্ত 1.5 লাখের কাছাকাছি আর মৃত্যু ছাড়িয়েছে 800। স্বাস্থ্য অধিদপ্তরের গত 10 দিনের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায় গড়ে প্রতিদিনই আক্রান্ত হাজারের ঘরে, আর বাড়ছে মৃত্যুর তালিকাও। 10 দিনে নিশ্চিত হামে মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 40-এর বেশি। এদিকে হামে আক্রান্তদের দীর্ঘমেয়াদী জটিলতার শঙ্কা দেখছেন চিকিৎসকরা। হামে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় অধিক মৃত্যু হলেও এ চিকিৎসক বলছেন হামে শ্বাসকষ্টের মানেই শুধু নিউমোনিয়া নয়, সংক্রমণ ঘটতে পারে হার্টেও। যদি কখনো শ্বাসকষ্টের সাথে দেখা যাচ্ছে কাশি হচ্ছে এবং কোনোভাবেই সে কাশিটা কমছে না এবং অক্সিজেন ফল করে যাচ্ছে, আমাদের হার্টে ইনফেকশনও চিন্তা করতে হবে। হামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার জন্য আমাদের নিউমোনিয়া
ডায়রিয়া, ব্রেন ইনফেকশান, কানে ইনফেকশান, হার্টে ইনফেকশান, অন্ধত্ব, এর পাশাপাশি দীর্ঘমেয়াদী যে জটিলতা, স্নায়ুতন্ত্রের জটিলতাও কিন্তু হতে পারে। তাই হাম সেরে যাওয়ার পরেও এই রোগীগুলোকে অবজারভেশনে রাখা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে হামের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে পড়ে গেছে দেশ। বলেন, হামের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে যাওয়ায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন বলেও মনে করেন তিনি। বর্তমানে যেসব এলাকায় রোগী পাওয়া যাচ্ছে সেসব এলাকা চিহ্নিত করে টিকার বিশেষ ক্যাম্পেইন করার পরামর্শ বিশেষজ্ঞের। হাম বিভিন্ন বয়সে হচ্ছে, আমরা যে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত টিকা দিয়েছি এর বাইরেও হচ্ছে। আমাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে গেছে, টিকা তার ধারে কাছেও নেই, সেই কারণে এত দীর্ঘদিন ধরে হাম হয়ে আসছে এবং হামের মৃত্যু হচ্ছে। যতদিন পর্যন্ত টিকাহীন কোনো মানুষ থাকবে, সেটা যে কোনো বয়সেরই হতে পারে, তাহলে এই হামটা হতে থাকবে। আমরা একটা দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে পড়ে গেছি হামের। যেখান থেকে রুগী আসতেছে সেই এলাকাগুলোতে বিশেষ টিকা ক্যাম্পেইন করা, এটা যদি করা যেত তাহলে হয়তোবা এটা সংক্রমণটা একটা প্রতিরোধ করার সুযোগ সৃষ্টি হতো। পাশাপাশি সারা দেশে হামের টিকাদান ক্যাম্পেইনের সাফল্য নিয়েও জরিপ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দেশের যে কোনো প্রান্তে থাকা রোগীর জন্য উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। দুপুরে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে বিশ্ব হেডনেক ক্যান্সার দিবসের অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী। বলেন, হার্ট ও লিভার ডিজিজের মতো জটিল রোগের চিকিৎসায় সরকার সহায়তা দিচ্ছে। চিকিৎসা সেবার মান উন্নত করতে চিকিৎসকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি। এর আগে ক্যান্সার ও বধির রোগীদের বিশেষ সহায়তা কার্যক্রম এবং AVT সেন্টার উদ্বোধন করেন সমাজ কল্যাণমন্ত্রী। বর্তমান সরকার খালি কনজেনিটাল হার্ট ডিজিজ সেটার জন্য আমরা কন্ট্রিবিউট করি, আমরা সিরোটিক লিভার ডিজিজ আমরা সেটাকে সাপোর্ট করি, আবার একটা AKI বা CKD পেশেন্ট আমরা সেটাকে সাপোর্ট করি, যে কোনো ধরনের মেলিগনেন্সিকে আমরা সাপোর্ট করি, যে কোনো ধরনের আপনার কি বলছে ব্লাড ডিসঅর্ডার, যে কোনো ধরনের ব্লাড ডিসঅর্ডারগুলো আছে, থ্যালাসিমিয়া থেকে শুরু করে যত ধরনের ডিসঅর্ডার আছে আমরা সেগুলোকে সাপোর্ট করি। ইভেন আমরা এখন ভ্যালভুলার হার্ট ডিজিজ পর্যন্ত এই বছর থেকে আমরা সাপোর্ট করছি। বন অধিদপ্তরের 1,500 কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক। অভিযোগের তীর সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিন, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। শুধু সুফল প্রকল্প নয়, বন অধিদপ্তরের সব খাতে দুর্নীতির অনুসন্ধান করা হচ্ছে বলে জানান সংস্থাটির মুখপাত্র। বন ব্যবস্থা ও বন নির্ভর মানুষের জীবনমান উন্নয়নে 2018 সালে সুফল প্রকল্প নেয় বন অধিদপ্তর। 1,500 কোটি টাকার এই প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগে অনুসন্ধানের নামে দুদক। গেল বছর অভিযানে কাগজে কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ মেলে। এতে সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিন, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সুফল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সহ প্রধান বন সংরক্ষকের একটা গাফিলতি ছিল এবং সরকারি অর্থ যে আত্মসাৎ বলেন, ক্ষতি সাধন বলেন, সবগুলোর অভিযোগই ছিল এই অনুসন্ধান পর্বে। তো অভিযান শেষে প্রতিবেদন দাখিল করেছেন অনুসন্ধানকারী টিম, তার প্রেক্ষিতে মূলত অনুসন্ধান চলছে। দুদক বলছে, সুফল প্রকল্পের দুর্নীতির সব নথিপত্র সংগ্রহ করেছে অনুসন্ধানকারী দল। যাচাই বাছাই শেষে নেওয়া হবে আইনি পদক্ষেপ। এরই মধ্যে সাবেক বনমন্ত্রী শাহাবুদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন বন অধিদপ্তরের যে সব প্রকল্প এবং সুফল প্রকল্প সহ সকল অনিয়মগুলো নিয়ে মূলত অভিযান শেষে তার প্রতিবেদনের পরে অনুসন্ধান চালাচ্ছে। অনুসন্ধানকারী কর্মকর্তা অন্যান্য যে অভিযোগগুলো আসছে সবগুলো একই সাথে অনুসন্ধান চলমান রেখেছেন।
এদিকে ঘুষের বিনিময়ে একদিনেই ৭৭ কর্মচারীকে বদলিসহ দুর্নীতির নানা অভিযোগে বরিশাল অঞ্চলের বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিমের অবৈধ সম্পদের খোঁজ করছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে নিজেদের উপার্জিত অর্থ দেশে বা বিদেশে যে কোনো কারেন্সিতে লেনদেন করতে পারবে না প্রবাসীরা। আর্থিক লেনদেনে স্বস্তি আনতে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট চালু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে থাকবে জমানো রেমিটেন্সের উপর মুনাফা। বিশেষজ্ঞরা বলছেন, এমন সুবিধায় বাংলাদেশের লাখো অভিবাসী শ্রমিকের অর্থ পাঠানো, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা এবং সঞ্চিত অর্থ সহজে ব্যবহার ও স্থানান্তরের অসহায়ত্বের সুযোগ নেওয়া দালাল বা হুন্ডির দৌরাত্ম্য কমবে। সেলিয়া সুলতানা রিপোর্ট। দেখেন, অনেক প্রবাসী ভাই জেলে পড়ে আসে, কিন্তু তাদেরকে টাকা আনার জন্য অনেক বৈধ পথে টাকাটা আনতে হয়, কিন্তু তাদেরকে ছাড়াইতে হলে টিকিট কিনে টাকা দিতে হয়, কিন্তু টাকাটা আনবো কেমনি? উপার্জনের অর্থ শুধু দেশে পাঠাচ্ছেন। পরিবারের নিরাপত্তার কথা ভেবে যারা নিজের জন্য রাখেন কিয়দংশ, কিন্তু নিজের উপার্জিত অর্থই যে কোনো দুর্যোগ বা অস্থিতিশীল পরিস্থিতি অথবা সামান্য অসুস্থ হলেও কাজে লাগাতে পারছেন না। বলছি, বিদেশের মাটিতে রেমিটেন্স যোদ্ধাদের উপার্জন ও দুঃসময়ে অসহায়ত্বের কথা। দেখা গেছে অনেক সময় আমাদের চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা থাকলে আকামার ক্ষেত্রে টাকা দরকার হয়, তো ওই সময় হয়তো আমরা এখানে আশপাশে তারা বন্ধু বান্ধব আছে, তাদের কাছে চাইলেও টাকা পাই না। আমরা যারা এখানে ব্যবসা বাণিজ্য চিন্তা ভাবনা করি, বাংলাদেশ থেকে টাকা এনে আগে আমাদেরকে একটি টাকা আনলেও আমাদের হুন্ডির মাধ্যমে অত্যাধিক লাভের মাধ্যমে দিয়ে আনতে হতো। এ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট বা রূপান্তরযোগ্য টাকা হিসাব চালুর নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের, যেখানে প্রবাসীরা বৈধভাবে দেশে পাঠানো রেমিটেন্সের উপর অর্জিত সুদ বা মুনাফা এবং অনুমোদিত অন্যান্য অর্থ জমা রাখতে পারবেন। প্রয়োজন হলে নির্ধারিত নিয়ম মেনে উপার্জিত অর্থ দেশে লেনদেন করা যাবে, আবার বিদেশেও নেওয়া যাবে। বিনিয়োগের স্বাধীনতা থাকছে দেশে বা বিদেশে। আগে এই অ্যাকাউন্টগুলোর মাধ্যম যদি টাকা না আনতেন, তাহলে হুন্ডি বা অন্যান্যভাবে কিন্তু আসলে টাকাটা আসতো। কনভার্ট করার যে সুবিধাটা যদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ওই অ্যাকাউন্ট হোল্ডার এর লোকাল যারা বেনিফিশিয়ারি আছেন, নমিনি আছেন, বা তাদের যারা রিসিপিয়েন্ট আছেন, যাদের কাছে এই টাকাটি পৌঁছাতে চান, তারা কিন্তু সহজভাবে এইটার একটা বেনিফিট কিন্তু পেতে পারেন। বাংলাদেশ ব্যাংক বলছে, কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট আর্থিক নিরাপত্তা বাড়াবে প্রবাসীদের, একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী করবে। 30-40 বছর যাবৎ পশ্চিমা বিশ্বে আছেন, শেষ জীবনটা আমি নিজের দেশে কাটাতে চাই। তখন নিজের দেশে ব্যাক করলে তার যাতে আর্নিংস একটা সোর্সও থেকে যায়, তার ইনভেস্টমেন্ট যেখানে এই দেশে হবে, সেই ইনভেস্টমেন্টটা তাকে একটা বাড়তি কমফোর্ট দিবে। বাংলাদেশে কনভার্টেবল টাকা অ্যাকাউন্ট যাত্রা শুরু করলেও ভারতে নন রেসিডেন্ট অর্ডিনারি, পাকিস্তানে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, শ্রীলঙ্কায় নন রেসিডেন্ট রুপি অ্যাকাউন্ট, চীনে কনভার্টেবল আরএমবি অ্যাকাউন্ট ও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতে মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট ব্যাপকভাবে ব্যবহার হয়ে আসছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 3 শর্তে লাইসেন্স ফিরে পেল রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিল পরবর্তী পরিদর্শন এবং ত্রুটি সংশোধনের অগ্রগতি পর্যালোচনা করে লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নবজাতক ও মাতৃসেবায় নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তদারকি ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে হাসপাতালটিকে। এই শর্তের কোনোটি লঙ্ঘন হলে লাইসেন্স আবারও স্থগিত বা বাতিল করা হতে পারে। গত জুনে হাসপাতালটিতে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। তারা কিন্তু সিআইটি যে লেখা আছে রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানার অভাব অপূরণীয়, কিন্তু এ নিয়ে আক্ষেপ করতে চান না প্রধান নির্বাচক হাবিবুল বাশার। ব্যাখ্যা দিয়েছেন সৌম্য জাকেরদের অন্তর্ভুক্তি, রবিউলের বাদ পড়া এবং অমিত হাসানের ব্যাটিং বর্ডার দিয়ে। ডারউইনের কন্ডিশন পক্ষে থাকবে বলে প্রত্যাশা সাবেক অধিনায়কের। রেসপেক্ট, সম্মান নিয়ে আসতে চাই। অস্ট্রেলিয়া থেকে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ। দল নির্বাচনের মতো সংবাদ সম্মেলনেও কঠিন পরীক্ষা দিলেন প্রধান নির্বাচক।
প্রায় 30 মিনিটের দীর্ঘ প্রশ্নোত্তর পর্বের বেশিরভাগই ছিল নাহিদ রানাকে কেন্দ্র করে। নাহিদ রানা না থাকাটা অনেক বড় সেটব্যাক। আমার মনে হয় যে যেভাবে অস্ট্রেলিয়া যদি আপনার দলটা দেখেন, ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকা না থাকাটা অবশ্যই অনেক বড় ম্যাটার করে। বাট আমি যেটা বললাম শুরুতেই, যখন আমি আমার সেরা খেলোয়াড়টাকে পাবো না, আমি সেটা নিয়ে আসলে বসে থাকতে চাই না। অনেক আমরা যেন সিরিজ যাবো, আমার হাতে যেটা আছে আমি মনে করি আমার এটাই বেস্ট, এটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। পূর্ণ শক্তির দল না পেলেও হাবিবুল বাশারের প্রত্যাশা টাইগাররা খেলুক আক্রমণাত্মক ক্রিকেট। নিজের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকেই এমন ভাবনা, আর সে ভাবনা থেকে 5 বছর পর সাদা পোশাকে ফিরলেন সৌম্য সরকার। এনসিএলটা দেখেন, এখানে যারা রান করেছে তারা আসলে একদম নিউজ প্লেয়ার। জাকির হাসান আছেন আরেকজন, যিনি টেস্ট ম্যাচ খেলেছেন। বাট আমাদের কাছে মনে হচ্ছে সৌম্য ইজ মোর, মানে এই পেস্ট যে বোলিংটা, এই পেস্টে সৌম্য সরের যেটা খেলেছে, বাকিরা কেউ খেলেনি। পাইপলাইনে যারা আছেন তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চেয়েছি। সবশেষ এনসিএলে সর্বোচ্চ রানের মালিক ছিলেন সৌম্য, তবে সেখানে খেলেছেন ওপেনার হিসেবে। অস্ট্রেলিয়া সিরিজেও কি নিজের পছন্দের জায়গায় খেলবেন, উত্তর দিতে পারেননি সাবেক অধিনায়ক। অমিত হাসানের ব্যাটিং অর্ডার নিয়েও জানালেন ভিন্ন মত। আমাদের যে টপ অর্ডার টেস্ট ম্যাচে, সেখানে আসলে অমিতের জায়গা হচ্ছে না। যদি আসে 6 আসলে হয়তো ভালো হতো তার জন্য, 7-এর জায়গায় 6 আসলে আমার মানে প্রিফারেবল ছিল। ইজ নট ওপেনিং ব্যাটসম্যান। এদিন স্কিল ট্রেনিং শুরু করেছে বাংলাদেশ, তবে ক্যাম্পে আসেননি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ছিলেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাদের ছাড়াই বাউন্স সামলানোর প্রস্তুতি চলছে। 31 তারিখ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে জাতীয় ক্রিকেট দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ, বেনজির সহ 41 জনের বিচার প্রক্রিয়া শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ। 100 মিটার স্প্রিন্ট এবং চমৎকারভাবে তিনি ফার্স্ট হয়ে গেলেন আজকের দ্রুততম 100 মিটারের। নতুন কুড়িতে দ্রুততম বালক খুলনার জাকির, বালিকা ঢাকার মারিয়া। ফুটবলে রংপুরের মেয়ে ও সিলেটের ছেলেরা চ্যাম্পিয়ন। মাঠে সমাপনী উপভোগ করলেন প্রধানমন্ত্রী। এবং জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী বলছে বিরোধীরা। জামাত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান। তোহা খান তামিম, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।